মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার সকল বিচারিক কার্যক্রম শেষে রায়ের অপেক্ষায় আছে মামলাটি। ১৩ নভেম্বর রায়ের তারিখ জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বৃহস্পতিবার শেখ হাসিনা সহ ৩ আসামির এই মামলায় রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। সমাপনী যুক্তিতর্কে এ সময় ট্রাইব্যুনালে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, আদালতে শেখ হাসিনা সহ তার সহযোগীরা খুন ও মানবতা বিরোধী অপরাধ করেছে বলেই তারা দেশ ছেড়ে পালিয়েছে। এই মামলায় আসামিদের অপরাধের এত স্বচ্ছ ও শক্তিশালী সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে, যার ফলে পৃথিবীর যে কোনো আদালতে আসামিদের সর্বোচ্চ শাস্তি হতে পারে। পরে শেখ হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি চেয়ে চিফ প্রসিকিউটর বলেন, এত অপরাধের পরও শেখ হাসিনার মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নেই, উল্টো মামলাকারীদের নিশ্চিহ্ন করার হুমকি দিচ্ছেন। সেনাবাহিনীকেও বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন বলে জানা যায়। তবে দেশপ্রেমিক সেনাবাহিনী এই ফাঁদে পা দেয়নি। পলাতক থেকে শেখ হাসিনা দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। এই আসামিদের মৃত্যুদণ্ড দাবি করা, মৃত্যুদণ্ড হওয়া, কার্যকর হওয়া, মৃত্যুদণ্ডের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা একটি বড় ঘটনা হিসাবে অনেকেই দেখবেন। কিন্তু এই আসামিদের যদি ন্যায় শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা, তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। তাদের মধ্যে কোনো রিমোর্স নেই, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এত বড় অপরাধ করেছেন, দুনিয়ার সবাই জানে এই অপরাধ সংগঠিত হয়েছে, তিনিও জানেন, কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি যারা তার বিরুদ্ধে মামলা করেছেন, যারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, তাদেরকে হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, যেমনটি প্রথম থেকে বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি, যার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শেষে এখন রায়ের ঘোষণার দিনও ঠিক করা হয়েছে। আপনি শুরু থেকেই এই মামলার সার্বিক খোঁজ খবর রাখছেন, আপনার কাছে নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্য রয়েছে, সেগুলো জানাবেন। লোপা, ধন্যবাদ। দেখুন, এই মামলায় শেখ হাসিনা প্রধান আসামি, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি দ্বিতীয় আসামি, এবং আরেকজন আসামি হচ্ছেন পুলিশ প্রধান আইজিপি। অর্থাৎ এই জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে যে অভিযোগ, মারণাস্ত্রের ব্যবহার করা, লেথাল উইপেন ব্যবহার করে হত্যার নির্দেশনা, উস্কানি দেওয়া, বিভিন্ন যে অভিযোগগুলো এসছে 5টি, সেগুলো তিনি তার নির্দেশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি মিলে সেগুলোর বাস্তবায়ন, অর্থাৎ এই পুরো প্রক্রিয়ার সাথে এই 3 জন জড়িত এবং এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তি এই যে অভিযোগের। তো সেই কারণে এই মামলাটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এবং সেটিই মনে করা হয়। দেখুন, একটা ছোট্ট সংশোধনী দেই, মূলত রায় ঘোষণার দিন এখনো নির্ধারিত হয়নি। এটি 13ই নভেম্বর। রায় কবে দেবে, অর্থাৎ রায়ের দিন সেদিন জানাবেন আদালত। এই মুহূর্তে যে বিষয়টি সেটি হলো যে এই মামলার মূল বিচারিক কার্যক্রম শেষ হয়ে গেছে, এখন রায়ের অপেক্ষা। 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তারা কবে রায় দিতে পারবেন বা রায় ঘোষণা করবেন সেই দিনটি তারা জানাবেন 13 নভেম্বর। দেখুন, আজকে এই মামলার মূলত সমাপনী যে যুক্তিতর্ক উপস্থাপন সেটি ছিল। এর আগে আসামি পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। আজকে তার বক্তব্যের খানিকটা জবাব দিয়েছে রাষ্ট্রপক্ষ। আর এই জবাব দিতে যেয়ে তার আগে বক্তব্য রেখেছেন অ্যাটর্নি জেনারেল। তিনি কিন্তু প্রসিকিউশনের বা প্রসিকিউটরদের কেউ নন, কিন্তু যেহেতু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এবং এই মামলার মূল বাদী তো রাষ্ট্র, সুতরাং সেই জায়গা থেকে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং তিনি যা বলেছেন খানিকটা আপনি শোনাচ্ছিলেন। মূলত অ্যাটর্নি জেনারেল একটা বিষয় খুব জোর দিয়ে বলেছেন যে এত তথ্য প্রমাণ, সাক্ষী, অডিও কল, ভিডিও ক্লিপস, মানে এমন কিছু নেই যে এই মামলায় অপরাধীদের অপরাধ প্রমাণের জন্য আদালতে রাষ্ট্র উপস্থাপন করেনি। আর এত শক্ত তিনি বলেছেন, এবং অ্যাটর্নি জেনারেলও বলেছেন, এই চিফ প্রসিকিউটরও বলেছেন, একেবারে হিমালয়ের মতো এত দৃঢ় এবং বিশাল বিস্তৃত সাক্ষ্য প্রমাণ এখানে উপস্থাপন করা হয়েছে, যেটা ক্রিস্টালের মতো ক্লিয়ার। পৃথিবীর যে কোনো আদালতে অপরাধীদের অপরাধ প্রমাণের জন্য, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য এই ধরনের প্রমাণ যথেষ্ট। এটি তারা দুজনই আদালতকে বলেছেন। দেখুন, এই মামলার যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি, কারণ এমন একটা জায়গায় মামলাটি এসে গেছে যে খানিকটা পেছনের দিকের ঘটনা মনে করিয়ে দেওয়ার সময় এখন, যেহেতু মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়ে গেছে। এই মামলায় গত বছরের 12ই মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন এই তদন্ত সংস্থার কর্মকর্তারা ট্রাইব্যুনালের, এবং তারপরে এটি 1 জুন অভিযোগ দাখিল হয়, অভিযোগ আমলেও নেয়
পরবর্তীতে জুলাইয়ের প্রথম দিকে অভিযোগ গঠনের শুনানি শেষে অভিযোগ গঠন করে এবং সেই থেকেই কিন্তু বিচারিক কার্যক্রম শুরু হয়ে গেল। তো সেই জায়গা থেকে ধরলে 4 মাসের কয়েকদিন বেশি সময় লাগলো এই বিচার প্রক্রিয়া শেষ হতে। আর এখন রায় কবে দিবে সেটি আদালত জানেন, 13 নভেম্বর হয়তো সেটি আমরা জানতে পারবো। শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এই অভিযোগগুলো যদি একটু মনে করিয়ে দিই, সেখানে মূল অভিযোগ ছিল, আপনি জানেন যে 14ই জুলাই ওই আন্দোলনের প্রথম দিকে সেখানে গণভবনে যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে রাজাকারের নাতিপুতি বলা এবং বিভিন্নভাবে আন্দোলনকারীদেরকে তাদেরকে পরিচয় করানো বা তাদের সম্পর্কে আলাদা ট্যাগ লাগানো, সেই সমস্ত বক্তব্য এবং পরবর্তীতে ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছিলেন যে আন্দোলনকারীদের জন্য ছাত্রলীগই যথেষ্ট, এই সমস্ত পুরো বিষয়কে উস্কানি আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনকারীদের হত্যা নির্যাতনের জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য তিনি উস্কানি দিয়েছেন। এটি একটি প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে তিনি মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশনা দিয়েছেন এবং এই ক্ষেত্রে ড্রোনের ব্যবহার করে আন্দোলনকারীদের শনাক্ত করা, হেলিকপ্টার থেকে বোম্বিং করা, এই ধরনের নির্দেশনা তিনি দিয়েছেন, অর্থাৎ লেথাল উইপেন। এবং এই জায়গাটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই বিচারিক কার্যক্রম, সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন এবং একই সাথে এই যে আর্গুমেন্ট সবচেয়ে মারণাস্ত্র ব্যবহারের করে। এবং এক্ষেত্রে আপনি দেখেন যে তাপসের সাথে যে ফোন আলাপের সেটি প্রমাণ দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন ভাইস চ্যান্সেলর মাকসুদ কামালের সাথে ফোন আলাপের দেওয়া হয়েছে, হাসানুল হক ইনুর সাথে যে ফোন আলাপে বলা হচ্ছে হেলিকপ্টার থেকে উপর থেকে ফেলা হবে, বোমা মারার নির্দেশনা দেওয়া হয়েছে, এই ফোন আলাপ, ভিডিও যে প্রমাণগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে। এবং একই সাথে এই ক্ষেত্রে আজকেও চিফ প্রসিকিউটর বলেছেন যে শুধু তার ফোন আলাপ না, তিনি এই মারণাস্ত্র ব্যবহারের যে নির্দেশ যাকে দিয়েছিলেন তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন, এই আদালতে তিনি নিজেই স্বীকার করেছেন যে তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশনা তার মাধ্যমে প্রলয় জোয়ারদার আরেক পুলিশ কর্মকর্তা তিনি কিভাবে মাঠ পর্যায়ের পুলিশদেরকে বলেছেন। এবং সেখানে আরেকটি ওয়্যারলেস মেসেজের যে অডিও ক্লিপ, সেই ওয়্যারলেস মেসেজ বার্তাটিও আদালতে শোনানো হয়েছে, যেখানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলনকারীদের উপরে মারণাস্ত্র ব্যবহারের জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে কোমরের নিচে গুলি করার জন্য, সরকার এবং রাষ্ট্রের জানমাল রক্ষার জন্য। সেই নির্দেশনার অডিও ক্লিপ শোনানো হয়েছে। এইভাবে এই মারণাস্ত্র ব্যবহারের দ্বিতীয় যেই অভিযোগটি তার বিরুদ্ধে আনা হয়েছে। তৃতীয় অভিযোগ হচ্ছে এই সমস্তের ভিত্তিতে রংপুরে 16 জুলাই যে শহীদ আবু সাইদ তিনি যে নিহত হন, সেই আবু সাইদ হত্যার প্রধান দায় দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। সেটি হচ্ছে তৃতীয় অভিযোগ। চতুর্থ যে অভিযোগটি আনা হয়েছে সেটি হচ্ছে চাংখারপুলে যেদিন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, এই গণভবন ছেড়ে তিনি চলে যান, সেই সময়ে 5 আগস্ট সকাল 11:30টার পরের থেকে 6 জনকে পুলিশের গুলিতে হত্যা হয়, সেই অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে চাংখারপুলে। এবং পঞ্চম শেষ অভিযোগটি হচ্ছে আশুলিয়ায় হত্যার পরে 5 জনকে এবং জীবিত অবস্থায় 1 জন, মোট 6 জনকে। জাহিদুল বাশার, এই সমস্ত কিন্তু আমরা যতদিন ধরে এর সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক উপস্থাপন চলেছে তখন আপনি বিস্তারিতভাবে জানিয়েছেন। আজকের বিষয়টি একটু আরেকবার জানতে চাই যে 13 নভেম্বর এই মামলার রায় কবে হবে, সেই তারিখটি ঘোষণা করার একটি সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আজ তো আদালতে চিফ প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেল দুজনই কথা বলেছেন, তাদের বক্তব্যে আর কি কি বিষয় উঠে এসেছে? না, তারা দেখুন মূলত এই বিষয়গুলোকে ঘিরে এখানে সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন যুক্তিতর্কে, সেইগুলোকে আবার তুলে ধরে বোঝানো হয় আদালতকে কেন তাদের অপরাধগুলো প্রমাণ হলো, লিগ্যাল পয়েন্ট থেকে সেই আর্গুমেন্টগুলো তুলে ধরা হয়। আজকে সেই যুক্তিতর্কের সমাপনী দিন ছিল, যেহেতু রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করার পরে আসামি পক্ষ সেই যুক্তির পাল্টা যুক্তি দিয়েছে, কেন শেখ হাসিনা খালাস পাবেন, কেন তিনি জানমাল রক্ষা এইগুলো করতে বাধ্য হয়েছেন, তার অপরাধ সংগঠিত তিনি করেননি, তিনি ইন্টেনশনালি এগুলো করেননি, সেই বিষয়গুলো আসামি পক্ষ থেকে বলা হয়েছে। আবার আজকে রাষ্ট্রপক্ষ থেকে সেটির জবাব দেওয়া হয়েছে এবং সেই জবাব দিতে যে অ্যাটর্নি জেনারেলও কথা বলেছেন, চিফ প্রসিকিউটরও কথা বলেছেন। চিফ প্রসিকিউটর এখানে একটি বিষয় বলেছে, যেহেতু আসামি পক্ষ থেকে বলা হয়েছে যে এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য 2টি প্রধান শর্ত, একটি হচ্ছে এই অপরাধটি হতে হবে, একটি হচ্ছে যে সিস্টেমেটিক এবং আরেকটি হচ্ছে সারা দেশব্যাপী ওয়াইড এবং সিস্টেমেটিক, যে বিষয়গুলো 2টি বিষয় আনা হয়েছে। সেইখানে আসামি পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে সারা দেশ জুড়ে ছিল না, এই জন্য ছিল না, তারা বলছে যে সারা দেশের থেকে সাক্ষী সেখানে আনা হয়নি, নির্দিষ্ট কিছু জায়গায় সাক্ষীরা এসছেন। সুতরাং এটি প্রমাণ করে না যে এই মামলাটি আসলে সারা দেশব্যাপী ছিল অথবা এটি একদম পদ্ধতিগতভাবে ছিল, এটি তারা অভিযোগ করেছিলেন আর্গুমেন্টের পর্যায়ে। সেখানে আজকে রাষ্ট্রপক্ষ থেকে এর জবাব দেওয়া হয়েছে যে না, এখানে 54 জন সাক্ষী এসেছেন বিভিন্ন পর্যায়ে, যেটা আমরা আগেও বলেছি, শহীদদের পরিবার ছিল, যারা সরাসরি আহত হয়েছে তারা ছিল, ডাক্তার ছিল, এখানে গণমাধ্যম কর্মী ছিল, আবু সাইদ হত্যার ঘটনা সরাসরি যিনি সম্প্রচার করেছেন তদন্ত কর্মকর্তা ছিল, এরকম মানে এই 54 জন সাক্ষীর ভিতরে প্রায় 14-15 ধরনের সাক্ষী আনা হয়েছে। রাষ্ট্রপক্ষ সেটি বলেছে যে এ দিয়ে প্রমাণ হয় যে অপরাধটা কত কত মাত্রায় এটি সংগঠিত হয়েছিল। সুতরাং আসামি পক্ষ যেটি বলার চেষ্টা করেছেন সেটি সঠিক নয়। এবং অ্যাটর্নি জেনারেল একটি কথা বলেছে যে সব যদি বাদও দেওয়া হয়, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যদি প্রমাণ করে, সেটি হচ্ছে যে তারা মানবতা বিরোধী অপরাধ
এবং খুনের সাথে জড়িত ছিলেন বলে এই আসামিরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং অ্যাটর্নি জেনারেল বলেছেন যদি এই মামলার ন্যায় বিচার নিশ্চিত করা না যায় তাহলে বাংলাদেশের মানুষ, এখনকার প্রশাসন তারা ভীরু হিসাবে পরিচিত হয়ে থাকবে সারা বিশ্বের কাছে। জি, জাহিদুল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার জন্য।